This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংসদের শীতকালীন অধিবেশন এসআইআর ঝড় উঠতে পারে, অধিবেশনে তুমুল গন্ডগোলও হতে পারে এমনটা অনেকে মনে করছেন। তবে কোনো রকমভাবে কোনো গন্ডগোল নয়, অধিবেশন কোনোভাবে বানচাল হয়ে যাক এমনটা চান না রাজনীতিকরা, এ কথাও তারা বলছেন। তবে শীতকালীন অধিবেশন শুরুর আগে ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা, একজোট হয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে। বিজেপির সূত্রের যা খবর, আপাতত এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং বৈঠকের মূল লক্ষ্য অধিবেশন চলাকালীন রাজনৈতিক সমন্বয় বাড়ানো আর অচলাবস্থা এড়ানো। এসআইআর নিয়ে আলোচনায় ভয় কেন কেন্দ্রের, এই সমস্ত প্রশ্ন তৃণমূল কংগ্রেসের আছে। সব বিরোধী দলই এসআইআর সংসদ অচল করার পক্ষে নয়, দাবি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। No, we have not said so. We are still expecting that when all the oppositions have said that SIR should be discussed, we think that good sense will be prevail upon the ministry and they should begin the discussion of the SIR. And they should make that commitment. Good sense should be prevail, we expect. If good sense is not prevail, that we have to think. We don't know. We are not saying will be stalling the parliament. We are having a number of subjects. Our demand is parliament is not meant for central government's consent or business. आने वाले बिल के लिए डिस्कशन होता है कितने आवर, अगर ऑपोजिशन का भी कभी कभी रहता है कि हम फलाने चीज़ों पर डिस्कशन चाहते हैं, तो इन सब चीज़ों को लेकर ऑल पार्टी मीटिंग में डिस्कशन होता है। और सबसे अनुरोध करते हैं स्पीकर साहब कि आप सब सहयोग करिए हाउस को रन करने के लिए, यही होता है। लेकिन हमारे विरोधियों का जो हमने अभी तक उनकी मानसिकता देखी है, वो हमेशा चाहते हैं कि हाउस ना चले, जबकि हाउस ऑपोजिशन के लिए होता है और उसमें सरकार को घेरने का मौका मिलता है उनको। लेकिन हमारा ऑपोजिशन ही रेडी नहीं है सरकार को घेरने के लिए, क्रिटिसिज्म करने के लिए। शायद सबसे छोटा ये शीतकालीन सत्र होगा। ऐसा लगता है कि सरकार खुद पार्लियामेंट को डिरेल करना चाहती है। इस लोकतंत्र के मंदिर में लोकतंत्र की परंपरा, संविधान की सुरक्षा और सुरक्षा की जो विभिन्न विषय हमने उठाए उस पर चर्चा हो, ना कि एक विशेष व्यक्ति की भक्ति और उनके प्रति भक्ति या उनका जयकार। अपोजिशन पार्टी ने कई मुद्दे रखे हैं, एसआईआर भी उनमें से एक है। लेकिन ये कहना कि एसआईआर को लेकर के पार्लियामेंट चलने नहीं देंगे, ऐसा सब पॉलिटिकल पार्टीज ने नहीं कहा है। अगर किसी ने बाहर में स्टेटमेंट दिया है, उसको सामूहिक स्टेटमेंट नहीं मानना चाहिए। मैं बहुत पॉजिटिव हिसाब से देख रहा हूं। ফের বেসুরে সুরে বাজছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। এসআইআর নিয়ে এবার নিজের দলের সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এসআইআর মানব না বললেও এসআইআর এর কাজ চলছে রাজ্যে। বিজেপির বিরুদ্ধে এসআইআর নিয়ে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। এসআইআর এর জন্য বললাম এসআইআর মেনে নেবো না, এসআইআর করতে দেবো না। সেই এসআইআর তো 4 নভেম্বর থেকে পুরো দুবে কারা কাজ করছে, বিএলই কারা, এই রাজ্য সরকারের এই কর্মচারীরা, দিল্লি থেকে তো কেউ আসেনি। ভোটার মাইনাস পেলে ক্ষতি কি আছে? একটা ভোটার 2 জায়গায় নাম রেখেছে, তার জন্য একটা নাম বাদ গেলে কিছু ক্ষতি নাই। ইলেকশনে তার কোনো এধার ওধার কিচ্ছু হবে না। অথচ মানুষকে বিজেপিও যেরকম করে মানুষকে ভীতি সৃষ্টি করছে, চমকাচ্ছে, সব নাম বাদ যাবে, কেটে সব বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। আবার আমাদের সরকারও যে এসআইআর মানবো না, আবার এসআইআর কাজ চলছে। বলছিল দিল্লি চলে যান, আবার সমানে মেনে নিয়ে বলছে ডাউনলোড করো। ওয়াকফ সম্পত্তি নিয়ে এবার হুমায়ুন কবিরের নিশানায় রাজ্য সরকার। ভরতপুরের তৃণমূল বিধায়কের অভিযোগ, কিছু বিএলএলআরও ওয়াকফ সম্পত্তিকে সরকারি জমি করে দিচ্ছে, তার খেসারত সরকারকে গুনতে হবে, এই হুঙ্কার হুমায়ুন কবিরের।
মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তা জানে। লড়ে, জিহাদ করে, সংগ্রাম করে, সংঘর্ষ করে জমি আটকাবে, কবরস্থান আটকাবে, ঈদগাহ আটকাবে। মুসলিমদের সম্পত্তিতে কৌশল করে হাত দেওয়া যাবে না। ওই কিছু কিছু বেলার অফিস হঠাৎ করে মুসলিমদের সম্পত্তি কেটে 1 নম্বর খতিয়ানে নিয়ে যাচ্ছে, তার জন্য সরকারকে খেসারত দিতে হবে। ভোটের বাক্সে তার ইফেক্ট পড়বে। 26-এও কি খেলা হবে? বঙ্গের শাসক দল বলছে শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূলই নাকি ভরসা। আর ওদিকে তাল ঠুকছে বিরোধীরা। পরিবর্তনের পক্ষে গলা তুলে পথে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। সিপিএমও পথে নেমেছে। শনিবার কোচবিহারে তুফানগঞ্জ আর রবিবার জলপাইগুড়ি। বাংলা বাঁচাও যাত্রায় পথে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। বাংলা বাঁচাও কেন বলছেন, এই ব্যাখ্যা দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। আচ্ছা, রুগীকে যখন আমরা হাসপাতালে যাই, গিয়ে বলি ডাক্তারবাবু রুগীকে বাঁচান, রুগী কি মরে যায়? কিন্তু বুঝতে পারি মরণাপন্ন হয়েছে, গভীর ব্যাধি হয়েছে, সংকট হয়েছে, তখন বলি বাঁচাতে হবে। আজকে এরকম বাংলাও রসাতালে যাচ্ছে, তার শিল্প, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, চা বাগান, তার মেয়েরা, তার ছেলেরা, এই সব আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, তাকে আমরা বাঁচাতে চাইছি। শুনলেন বাংলা বাঁচাও স্লোগান কেন পথে নেমেছে সিপিএম এই স্লোগানকে তুলে। ওদিকে ছিপ নিয়ে গেল বোয়াল মাছে। রবিবার জলপাইগুড়িতে পথে সিপিএম, আর তার আগেই জলপাইগুড়ির গড়াল এলাকাতে সিপিএম এ ভাঙন ধরল। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 200 কর্মী। বাংলা বাঁচাও যাত্রা নিয়ে পথে সিপিএম। রবিবার জলপাইগুড়িতে যাত্রা শুরুর আগেই জলপাইগুড়ির কাস্তে হাতুড়িতে ভাঙন। শনিবার রাতেই জলপাইগুড়ি সদর ব্লকের গড়াল অঞ্চলে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 2 শতাধিক কর্মী। আবার সিপিএম করেছি, তারপরে টিএনসিতে জয়েন করলাম। হ্যাঁ, সিপিএম মানে টিএনসি করবো আমরা। আগে আগে বামফন করতাম, এখন বামফন করবো না। ও এখন খুব বাজে লাগে, এখন বাজে লাগে। হ্যাঁ, সেই কারণে আমি এখন তৃণমূলে যোগ। শুধু সিপিএম নয়, বিজেপিরও শতাধিক কর্মী দলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলে আজকে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই প্রায় 3 শতাধিক সিপিএম, বিজেপি সহ অন্যান্য দল থেকে তারা আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদান করেছেন বলেছেন, আপনারা সঠিকভাবে দেখবেন, ভিডিও আপনাদের কাছে রয়েছে, যে তৃণমূলের ছোট বড় সব নেতা যোগ করলেও সেখানে 300 জন মানুষ ছিল না। তো কারা জয়েন করলেন? তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। আর সিপিএম একদা বামেদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত গড়াল। 21 আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে 13 আসন তৃণমূলের, 7টি আসনে জয়ী সিপিএম, 1টি আসন জিতেছে বিজেপি। গড়াল গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে টেক্কা দিয়েছে বামেরা। সেই গড়ালেই সিপিএম এর ঘরে ভাঙন। বিষয়টা আমার আদৌ জানা নেই, এবং আমি ব্যক্তিগতভাবে আজকে সারাদিন গড়ালবাড়িতে আগামীকালে জমায়েত বিষয়ে ঘুরছিলাম। ঘোরার পর যেটুকু আমার উপর দিয়ে আসছে, এই ধরনের কোনো খবর আমার কাছে নাই। রবিবার বাংলা বাঁচাও যাত্রা হলো জলপাইগুড়িতে, তার আগেই একদা নিজেদের শক্ত ঘাঁটিতে সিপিএম এ ভাঙন। আর এই জলপাইগুড়িতে বাংলা বাঁচাও যাত্রা নিয়ে পথে নামলো দল, আর তার আগে এই ভাঙন। ওদিকে বিরোধী দলনেতা রোজই বলে যাচ্ছেন তৃণমূলের বি টিম হচ্ছে সিপিএম। সিপিএমও পাল্টা বিজেপির সঙ্গে এক বন্ধনীতে রাখছে তৃণমূল কংগ্রেসকে, আর তৃণমূলও পাল্টা সুর চড়াচ্ছে। সিপিএম আসলে শুনুন, মানুষের রাজনীতি কোনোদিন সিপিএম করেনি। ওরা কিউবায় দুর্ভিক্ষ হলে এখানে কৌটো নাচাতো, ওরা ভিয়েতনামে বন্যা হলে এখানে বন্যার ত্রাণে সহযোগিতা করতো। নেতাজিকে তোজর কুকুর বলেছে, স্বামী বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী বলেছে। বাংলার মানুষ এই জন্য ওদের ঘাট ধাক্কা দিয়েছে। ওরা প্যাট্রোনাইজ করছে তৃণমূল এবং পুলিশ, যাতে ওরা হিন্দু ভোট কাটে এবং তৃণমূল ক্ষমতায় থাকে। ওটা আপনার তৃণমূলের বিটি, এদের ফাঁদে যেন কোনো লোক পা না দেয়, বিশেষ করে হিন্দুরা এবং রাষ্ট্রবাদী মুসলিমরা। অনেকে বলে, আচ্ছা বিজেপি সাম্প্রদায়িক,
আর তৃণমূল দুর্নীতিগ্রস্ত, এমন কথা যেন বিজেপি সাম্প্রদায়িক কিন্তু দুর্নীতিগ্রস্ত নয়। আরে মমতা ব্যানার্জি এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখছেন, তার আগে মধ্যপ্রদেশ RSS ব্যাপক কাণ্ড করেছে। ওটা আগে CPM বাঁচাও যাত্রা করতে হবে। ও বাংলা বাঁচাবে কি? ও নিজের ঘর বাঁচাতে পারছে না। জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু হচ্ছে, জলপাইগুড়িতে 200 জন তৃণমূলে যোগ দিয়ে দিচ্ছে। একটা অঞ্চলে, গড়াবাড়ি অঞ্চলে, যেখানে প্রায় 2 শতাধিক CPM কর্মী তৃণমূলে যোগদান করেছে, কি বলবেন? আমরা খোঁজ নেব, তাদের সঙ্গে কথা বলবো। কনস্টেবল নিয়োগের পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগ উঠল বহরমপুরে। একাধিক পরীক্ষা কেন্দ্র, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে 6 পরীক্ষার্থীকে। মোবাইল নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করে, তাদেরকে গ্রেফতার করে বহরমপুর থানা। ধৃতরা সকলে মালদার বাসিন্দা। ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে রেখেছে পুলিশ। তারাপীঠে পুণ্যার্থীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল দোকানদারদের বিরুদ্ধে। আংটি চুরির অভিযোগে লোহার পাইপ লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিহারের কাটিহার থেকে সপরিবারে পুজো দিতে আসেন আনন্দ কুমার শাহ। তারাপীঠে একটা দোকানে ছেলের জন্য 20 টাকার একটা আংটি কিনতে যান। সে সময় তার বিরুদ্ধে চুরির অপবাদ দেয় দোকানদার। শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বচসা। হঠাৎ দোকানদার আর তার সঙ্গীরা পুণ্যার্থীদের ওপরে চড়াও হয় বলে অভিযোগ। মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। মহিলা পুণ্যার্থীদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। মাথাও ফেটে যায় এক পুণ্যার্থীর। তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত। दुकान में मेरा भाभी जो है सामान खरीदने गई थी, तो वो अंगूठी बोला कि चोरा लिया है। वो 20 रुपया का अंगूठी बोला बिहारी जो है चोर है, बिहारी चोर है। तो ये लोग बोला हम नहीं चोराए हैं, आप CCTV कैमरा देख लीजिए। फिर बोलता है बिहारी चोर है। फिर गाली गलौज देने लगा। तो हम बोले ठीक से ढंग से बोलो, मेरा अंगूठी अगर चोराया है तो तुम देख लो। ये मैं बाती करते करते डंडा लेके नीचे आ गया मारने के लिए। जब वो मारा तो मान लीजिए हम लोग भी एक फेंक मारे। मारने में पूरा अगल बगल का दुकान मिलकर बहुत मारा, बच्चा खच्चा सब। हम लोग अंगूठी लेने के लिए गए थे, तो बहस हो गया था। तो बिहारी है, बिहारी चोर ही करता है, चोर सब आया हुआ है। तो हम लोग बोल रहे हैं अगर सबूत है तो CCTV हम लोग देखेंगे। तो वो बोला कि आप लोग ज़्यादा बकवास कीजिएगा। तो लोग पीछे से वो अपना दुकान से स्टील का रॉड लाया और हम लोग को डटने लगा। फिर उसके बाद उसके बोलते बोलते पीछे से एक आदमी आया, मेरे हस्बैंड पे अटैक किया। फिर उसको मारने के लिए हो गए, तो पीछे से वो लोग सबको अगल बगल का सब दुकान सब आके उन पे अटैक करने लगा हम लोग पे। জামালপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের রহস্য মৃত্যু। গতকাল বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। প্রায় একদিন পরে শুভেন্দু মালিকের মৃতদেহ পাওয়া গেছে বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা পুকুরে। কিভাবে মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের তদন্ত করে খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ। জামালপুর ব্লকের পাড়াতল 2 নম্বর পঞ্চায়েতের পারুল গ্রামের পঞ্চায়েতে আমাদের সদস্য, এবং আমি হঠাৎ করে আমি খবর পেলাম সকালবেলাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পর খোঁজ পেলাম যে নাকি এখানে জলেতে পাওয়া গেছে। আমি এসেই দেখলাম গাড়িটা, চিনতে পারলাম আমি গ্রামের লোক। আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে, দিয়ে গাড়িটা শনাক্ত করলাম। করার পর ওখানে বললে এখানে দেখো, এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক, আমার ভাগনা। দুদিন পর হাওড়ার বাড়িতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলির ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত বাসু চৌধুরী। ফের হামলা হতে পারে, আশঙ্কা গুলিবিদ্ধ প্রধানের পরিবার। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন পঞ্চায়েতের প্রধান সঙ্গী অনুপম রানা। আতঙ্কে আছেন তিনি। এদিন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাপুইপাড়া রবীন্দ্রপল্লী এলাকায় যায়। বৃহস্পতিবার রাতে সাপুইপাড়া বসুকাটি পঞ্চায়েতের প্রধান দেবব্রত ওরফে বাবু মণ্ডল এবং তার সঙ্গে অনুপম রানাকে গুলি করা হয় বলে অভিযোগ। মূল অভিযুক্ত বাসু চৌধুরী এখনো অধরা। প্রায় 2.5 দিন অতিক্রান্ত হয়ে গেছে সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল এবং তার সহযোগী অনুপম রানা তাদের দুজনকে প্রকাশ্যে রাস্তায় ফেলে আততায়ী গুলি করেছিল। এবং যে ভিডিও, হাড়হিম করা ভিডিও, এবং সেই ভিডিও তদন্ত নেমে পুলিশ কিন্তু বাসু চৌধুরী নামে একজনের তল্লাশি চালাচ্ছে। যদিও 2.5 দিন অতিক্রান্ত, এখনও বাসু চৌধুরীকে কোনো খোঁজ না পাওয়া গেলেও গুলিবিদ্ধ যে তার পঞ্চায়েত প্রধানের সহযোগী অনুপম রানা তিনি বাড়ি ফিরেছেন। তার অবস্থা কি, কতটা আতঙ্কে রয়েছেন, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনুপম বাবু, আপনি তো মৃত্যুকে একদম সামনে থেকে দেখেছেন, কি অনুভবটা করেছে, কি অনুভূতি সেই সময় ছিল, মানে কেন এই ঘটনা ঘটলো? এটা কেন গুলি চালালো আমি বলতে পারছি না। আর আমার জীবনে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার গায়ে গুলি লাগবে বলে। সেরকম কোনো কাজ কারবারের সাথে আমি জড়িত নই বা ইয়ে নেই। আমি নিজে একটা ইউজ অ্যান্ড থ্রো থালা, চায়ের কাপ, গ্লাস এইসব বিক্রি করে খাই। হ্যাঁ, আমি
ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে যাকে বলে। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমি বেঁচে এসেছি। আচ্ছা, সিসিটিভি ফুটেজে তো দেখা গেছে কিভাবে আপনাদেরকে গুলি করা হচ্ছে, আপনি গুলি লাগার পর কিভাবে বাইক নিয়ে চলে যাচ্ছেন, তারপর 2.5 দিন কেটে গেছে, এখনও দুষ্কৃতী অধরা। কি মনে করছেন, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো আছি। এবারে প্রশাসনের ব্যাপার, প্রশাসন কীভাবে দুষ্কৃতীকে ধরবে সেটা প্রশাসন বুঝবে। এটা তো আমি বলতে পারবো না, বা আমি এই লাইনের লোকও নয় কীভাবে প্রশাসন কীভাবে কাজ করছে, কি করবে। এদিন হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রবীন্দ্রপল্লী থেকে শুরু করে বেলুর চাঁদমারি এবং বেলুর স্টেশন রোড পর্যন্ত তদারকি করেন এবং যেসব রাস্তা দিয়ে এই বাসু চৌধুরী পালাতে পারে সেই সব রাস্তাগুলিকে ঘুরে দেখেন। সব মিলিয়ে বাসু চৌধুরী এখনও 2.5 দিন পর অধরা রয়েছেন, আতঙ্কে রয়েছেন অনুপম রানা এবং পঞ্চায়েত প্রধানের বাড়ির লোক। হাওড়ার বালি থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। পুলিশ ব্যাপারটা দেখছে, সিপি নিজে এটা হ্যান্ডেল করছে। আমি সিপিকে ফোন করেছিলাম, সিপি বললো খুব তাড়াতাড়ি আমরা এটাকে ট্র্যাক করে ধরে নেব। অ্যাকচুয়ালি এই এলাকার মধ্যে নেই, সে বাইরে পালিয়ে গেছে। তো সিপি আমাকে কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে ধরে দেবে। আর কি বাড়ির লোকজন বা স্থানীয় বাসিন্দা তারা বলছে আতঙ্কিত, বলছে এরকম যদি হয় এবার তো বাড়ির মধ্যে এসে গুলি করে দিয়ে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সমস্ত দলবদ্ধভাবে আগামী দিন আমরা ওখানে এলাকায় মিছিল মিটিং সমস্ত কিছু করব এবং এর পিছনে ষড়যন্ত্র আছে কিনা সেটাও আমাদের দেখার ব্যাপার আছে। ধোনির শহরে বিরাট ধোনি, কিং কোহলির দাপুটে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা বধ করল ভারত। রাঁচিতে একদিনের সিরিজের প্রথম ম্যাচে 17 রানে জয় পেল মেন ইন ব্লুজরা। প্রথমে ব্যাট করে 349 রান করে ভারত, জবাবে 332 রানে শেষ হয় প্রোটিয়া ইনিংস। ক্যারিয়ারের 83তম সেঞ্চুরি করলেন কিং কোহলি আর 135 রানে দুর্দান্ত ইনিংস খেললেন। 51 বলে 56 রানের একটা ঝোড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা। 60 রানের মূল্যবান স্কোর ক্যাপ্টেন KL রাহুলের। ম্যাচের সেরা বিরাট কোহলি। 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত।